সবে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। চিঠির খামটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আমার দরজার সামনে। সেই মুহূর্তে চারপাশের চেনা পৃথিবীটা কেমন যেন অচেনা লাগছিল। খামে নাম ঠিকানা কিছুই নেই, শুধু এক ফোঁটা লাল কালি, যা রক্তের মতো দেখতে। মনে পড়ে গেল বছর 30 আগের কথা। আমি তখন 8-9 বছরের ছেলে। রনির সঙ্গে আমার ছিল হরিহর আত্মা সম্পর্ক। রনি হলো আমার প্রিয় বন্ধু। ও আমার পাশের বাড়িতেই থাকতো। আমরা একই স্কুলে পড়তাম, একই মাঠে খেলতাম। রনি ছিল খুব শান্ত স্বভাবের, আমার মতো দুরন্ত ছিল না। ও কথায় কথায় চিঠি লিখত, বাবাকে, মাকে, এমনকি আমাদের পোষা কুকুরটাকে পর্যন্ত। ওর যুক্তি ছিল, মুখে বলা কথা হাওয়ায় উড়ে যায়, কিন্তু চিঠির কথা থেকে যায়। চিঠি হলো স্মৃতির সাক্ষী। একদিন রনি আমাকে একটি চিঠি লিখতে দিল, যার প্রাপক হলাম আমি নিজেই। খামের ওপর লেখা ছিল অদৃশ্য চিঠি। আমি রনির দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, চিঠি তো তোর হাতেই আছে, অদৃশ্য কেন? রনি হেসে বলল, চিঠিটা অদৃশ্য কারণ এর ভেতর যা লেখা আছে তা শুধু তুই যখন সবচেয়ে একা থাকবি তখন অনুভব করতে পারবি। চিঠিটা আমার কাছে একটা রহস্য হয়ে রইল। আমি কতবার খামটা খুলে দেখতে চেয়েছি, কিন্তু রনির কথাগুলো আমাকে আটকাতো। আমি সাবধানে সেটা আমার বইয়ের সেলফে রেখে দিলাম। তারপর একদিন রনির পরিবার হঠাৎ করে গ্রাম ছেড়ে শহরে চলে গেল। রনি যেদিন গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, সেদিন যাওয়ার আগে ও আমার হাতটা ধরে বলেছিল, চিঠিটা রেখে দিস, একদিন কাজে লাগবে। রনি চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়েছিলাম। রনির শূন্যতা আমাকে সারাক্ষণ তাড়া করত। ওর দেয়া অদৃশ্য চিঠিটা আমার নিঃসঙ্গতার একমাত্র সঙ্গী হয়ে উঠল। তারপর কেটে গেল 30 বছর। জীবনের নানা ওঠাপড়ায় আমি ভুলে গেছিলাম সেই চিঠির কথা। আজ ঘরের পুরনো জিনিসপত্রগুলো একটু নেড়েচেড়ে দেখছিলাম। পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে খামটা পেলাম। খামটা দেখা মাত্রই আমার বুকটা কেমন জানি কেঁপে উঠল। সেই একই খাম, সেই একই লাল দাগ। হঠাৎ মনে পড়ল রনির সেই কথাগুলো, যখন তুই সবচেয়ে একা থাকবি তখন দেখবি। আজ আমার স্ত্রী, সন্তান কেউ নেই, আমি সত্যিই একা। 30 বছর আগের সেই রনির দেওয়া চিঠির খামটা হাতে নিয়ে ধীরে ধীরে খুললাম। ভেতরে কোনো কাগজ নেই, কেবল একটা ছোট্ট ভাঁজ করা চিরকুট। চিরকুটের ভেতরে লেখা, আমি জানি তুই এখন একা, কিন্তু তুই একা নস, আমি তোর মধ্যে আছি। আমার চিঠিটা অদৃশ্য ছিল কারণ আমি চাইনি তুই অন্য কিছুতে ব্যস্ত থাকিস। আমি চেয়েছিলাম এই চিঠিটা তোর সব ব্যস্ততা শেষ হওয়ার পর তুই খুলিস। আমি তোকে একটা কথা বলতে চেয়েছিলাম, যা মুখে বলা যেত না। আমার মনে হয় আমি তোর সঙ্গে চিরকাল থাকতে পারবো না। আমি হতভম্ব হয়ে গেলাম। চিরকুটটার উল্টো পিঠে একটা ঠিকানা লেখা ছিল। তার নিচে লেখা ছিল, ঠিকানায় গেলে হয়তো আরও কিছু জানতে পারবি। পরের দিন ভোর হতেই আমি সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন পৌঁছালাম, দেখলাম সেখানে একটি পুরনো অনাথ আশ্রম। গেটের পাশে লেখা, রনি স্মৃতি অনাথ আশ্রম। সেই অনাথ আশ্রমের বারান্দা দিয়ে হেঁটে এক বয়স্ক মহিলা বেরিয়ে এলেন, যার মুখটা রনির মায়ের মতো মনে হলো। আমি আমার পরিচয় দিতেই তিনি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বললেন, রনি আজ থেকে 30 বছর আগে এক মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল। ওর ডাক্তাররা বলেছিলেন ওর বেশি দিন বাঁচা সম্ভব নয়। তাই আমরা বাধ্য হয়ে ওকে এখানে রেখে গিয়েছিলাম, কারণ ও চেয়েছিল ওর সব সম্পত্তি দিয়ে এই অনাথ আশ্রমটা তৈরি হোক, যাতে ওর মতো আর কোনো শিশুকে অকালে একা হতে না হয়। তিনি আরও বললেন, রনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেছিল ওর এক বন্ধু আছে যে ওর চিঠির জন্য অপেক্ষা করছে। ও জানতো তার প্রিয় বন্ধু তার অনুপস্থিতিতে একা থাকবে, কিন্তু সে যেন কখনো নিজেকে একা না ভাবে। তারপর মহিলাটি আমার হাতে একটি নীল কালারের পুরনো ডায়েরি তুলে দিলেন। ডায়েরিটা ছিল রনির। প্রথম পাতাতেই লেখা, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার স্মৃতিগুলো রেখে যাচ্ছি। প্রিয় বন্ধু, আমি জানি তুই আমাকে খুঁজবি, কিন্তু তোর আমাকে খোঁজার দরকার নেই, কারণ আমি তোর মধ্যেই বেঁচে আছি। আমার জীবনের সেরা সময়গুলো তোর সঙ্গেই কেটেছে। তুই আমার কাছে সবথেকে মূল্যবান। তাই আমার সমস্ত সম্পত্তি তোর নামে রেখে গেলাম, যাতে তুই তোর মতো আরও অনেককে ভালো রাখতে পারিস। আর একটা কথা, চিঠিটা কিন্তু মোটেই অদৃশ্য ছিল না, ওটা ছিল আমাদের বন্ধুত্বের প্রতিচ্ছবি। আমি ডায়েরিটা হাতে নিয়ে থমকে রইলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল।
রনি আমাকে ছেড়ে চলে গিয়েছিল ঠিকই, কিন্তু সে আসলে আমাকে কখনো ছেড়ে যায়নি। আজ আমি একা নই, রনি আমার সঙ্গে আছে, আমার স্মৃতিতে, আমার হৃদয়ে। সেদিন থেকে আমি রনির আশ্রমের দায়িত্ব নিলাম। রনি আমাকে শিখিয়ে গেল, ভালোবাসা আর বন্ধুত্ব অদৃশ্য হলেও তার স্মৃতিগুলো জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকে।